রফিকুলের বাইসে থাকার কোনো দরকার নাই। ভাঙা হাত, পোড়া পা, এই অবস্থা বাইসে থাকলে ওর নিজেরও সমস্যা, চারপাশের লোকজনেরও সমস্যা। সব গান যদি হারিয়ে ফেলে ছন্দ হারা, আকাশ যদি অকারণ মেঘে ঢেকে যায়, ঝড় নামে কালো অমাবস্যায় স্বপ্নগুলো সব দূরে উড়ে যায়। রূপকথার গল্পের মতো তবু বসে থাকে সে, বসে থাকে আকাশ দেখার অপেক্ষায়। রূপকথার গল্পের মতো তবু বসে থাকে সে, বসে থাকে আকাশ দেখার অপেক্ষায়। ভাই, সর্বহারার এলাকা, যদি কোনো অঘটন ঘটে। ঘটলে ঘটুক, তুই চুপ থাক। সকাল হয়ে গেল, এখনো রফিকুলের কোনো খবর নাই। ভাই, আমার ভুল হয়েছে ভাই। তোমার কলেজ বন্ধ, তোমার পড়ালেখা বন্ধ। বিয়ে শাদীর পর জামাই যদি চাই পড়ালেখা, নাহলে কোনো কিছু না। হ্যাঁ রূপকথা, কি খবর? শুনেন, থিয়েটারের দলিল আর কাগজপত্রগুলো রাইসুল ভাই আমার কাছে দিয়ে গেছে। আমার ছেলে অন্যায়ের কাছে মাথা নত করে না। তুমি কি পাগল হয়ে গেলা? বিকাশের এরকম হুমকি দামকির পরে হুঁশিয়ারি পড়ে। কিন্তু কপোতাক্ষ থিয়েটার যদি না ছাড়ে, তাহলে অন্য কারোর পক্ষে এই জমির দখল নেওয়া সম্ভব না। এখন আমার কি করণীয় সেটা বলেন। আপনি আগের মতো নাটকের কাজ চালায় যাবেন। রফিকুল্লাহ যদি কোনোভাবে মারা যায়, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য হাসিলের জায়গাটা খুব সহজ হয়ে যাবে। ডাক্তার সাহেব আসুক, তারপর আপনার কথাটা জবাব দিতেছে। ডাক্তার সাহেব আসলে জবাব দিবে মানে বুঝি নাই। বিকাশ, বলেন। চল বসি, বসে আলোচনা করি। অনেকক্ষণ বসেছিলাম বড় ভাই, একটু দাঁড়ায় থাকি না? আমি বুঝছি তুমি আমার কথা রাগ করছো। এখানে রাগের কিছু নাই, অভিমানের কিছু নাই। তুমি আসো, আমি তোমার কথাটা বুঝাই। আরে বুঝাই বলার তো কিছু নাই বড় ভাই, আমি তো বুঝতে পারছি। রফিকুলের বাইসে থাকার কোনো দরকার নাই। ভাঙা হাত, পোড়া পা, এই অবস্থা বাইসে থাকলে ওর নিজেরও সমস্যা, চারপাশের লোকজনেরও সমস্যা। এর সাথে মরে যাবে এই ভালো, তাই না? আর ও মরে গেলে তো একটা বাড়তি সুবিধাও আছে বড় ভাই। আমরা পান্নার নামে মার্ডার কেস দিলাম, পান্নার 14 বছরের জেল হয়ে গেল। তারপরে কপোতাক্ষ থিয়েটারের জায়গাটা তো তাহলে এমনি এমনি আমাদের নামে চলে আসবে, তাই না বড় ভাই? আমাদের আর কোনো পরিশ্রমী করা লাগলো না। হ্যাঁ, বিষয়টা তুমি পজিটিভলি ভাবো। দরকার হলে রফিকুল্লাহর বাপ মারে আমি লাখ টাকা দিয়ে দিলাম। হঠাৎ কি হলো বুঝলাম না তো। বুঝেন নাই? বুঝেন নাই ডাক্তার সাহেব? আজকালকার যুগে তো ভাঙা হাত পা কোনো ঘটনা না। টাকা হলে নকল হাত পা লাগায় চলাফেরা করা যায়। আপনি ওই রফিকুল্লার জন্য সে ব্যবস্থা করেন। যত টাকা লাগে আমার এই বড় ভাই দেবে। চিকিৎসার জন্য রফিকুল্লার পৃথিবীর যে এই দেশে নিয়ে যাওয়া দরকার, সেই দেশে নিয়ে যাওয়া হবে। আমার এই বড় ভাই থাকতে আপনার কোনো চিন্তা নেই। আমি ঠিক বলি নাই বড় ভাই? জি ডাক্তার সাহেব, আপনি ব্যবস্থা করেন। বিকাশ যখন বলছে তখন আর অসুবিধা কি?
দিন দিন তো তুমি সুন্দর হয়ে যাইতেছো গো বউ, একেবারে কিউটি সুন্দর। যতই যাই বলো টাকাটা এখন তোমার দেওয়া যাবে না। আসলে আমিও ভাবছিলাম তোমার কাছ থেকে টাকাটা চাইবো না। সেইটাই ভালো, টাকাটা আর তুমি চাইও না, কারণ এই টাকা তুমি চাইলে আমার খারাপ লাগবে। এই নিয়ে সংসারে অশান্তি হবে, কথা কাটাকাটি হবে, ঝগড়া হবে। কিন্তু বাস্তব অবস্থা হইলো আসলে টাকাটার দরকার ওই দোকানের জন্যই। আমি ভাবছিলাম বিষয়টা তোমাকে বলবো না, কিন্তু এখন না বলেও পারতাছি না বউ। মাস দুয়েক আগে দোকানে মাল তোলার জন্য থেকে 1000 টাকা সুদের উপরে ধার নিছিলাম, সেইটার সুদ দিন দিন বাড়তাছেই। এখন তুমিই কও বউ, এই টাকাটা ফেরত দেওয়া জরুরি না? এইসব কথা বলে সংসারে অশান্তি আনবে না বলে দিলাম। রাইসুল লোকটার যেরকম ভাবছিলাম, দেখলাম না, লোকটা আসলে সেরকম না। কিরকম ভাবছিলি? না, ভাবছিলাম ওই সারাদিন মত্তারি খায় পড়ে থাকে, আবার গঙ্গায় আমার মা, পদ্মায় আমার মা গান গায় বেড়াই। কাম কাজ তো কিচ্ছুই করে না, কামের মধ্যে তার একটাই কাম, সেটা হলো থিয়েটার করে। থিয়েটার, তা আবার ওই থিয়েটার থেকে কিন্তু কোনো টাকা পয়সা আসে না। এখন মনে কর এইরকম একটা লোক রে বিনা বন্ধুকে দিয়ে টাকা দিয়া আমি তো বিপদেই পড়ে গেছিলাম। মানে আসলেরই কোনো খবর নাই, লাভ তো বহুত পরের কথা। শেষমাস কি হলো, কি হলো? হ্যাঁ, ভগবান মুখ তুলে চাইল। এই গতকালকে আসল লাভ সুদ সব সহ পুরা টাকাটা ফেরত পাইলাম। এখন অবশ্য মনে হইতাছে না, লোকটা আসলে ভালো। লোকটা একটা ফাজিল, একটা শয়তান, একটা ক্রিমিনাল। কেন, কি করছো সে? সারাদিন আমি দোকানে থাকি, মাসের পর মাস সে আমার দোকানে বাকি খায়, আর বকেয়া টাকা দেওয়ার জন্য তার রাত্রির বেলায় আমার বাড়িতে যাওয়া লাগছে। বেটা ফাজিল। হ্যাঁ, তোমার বাড়িতে টাকা দিতে গেছে বুঝলা সে শয়তান হয়ে গেল, ফাজিল হয়ে গেল। হ্যাঁ, সে আমার টাকা আমার বউয়ের কাছে দিছে। হ্যাঁ, তো এখানে অসুবিধা কি? সেই টাকা আমি এখন পর্যন্ত ফেরত পাইলাম না। এই কেস, তোর বউ যদি তোর টাকা তোরে ফেরত না দেয়, তোর টাকা যদি তোর বউ মেরে দেয়, তো এটা রাইসুলের কি দোষ? খিতেশ, তোর কাছে 122 টাকা বাকি বললো। 500 টাকা হলে তারপরে কইস। তাহার পর আকাশের সমস্ত তারকারাজি একত্রিত হইয়া আলোচনা শুরু করিল। আলোচনা শুরুতে সবচাইতে উজ্জ্বল যে তারকা, সে কহিল, সবচাইতে উজ্জ্বল তারা তোমার শুকতারা। শুকতারা। শুকতারা কহিল, আমরা সমস্ত তারকারাজি সম্মিলিতভাবে সূর্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিব। বিদ্রোহ না মা, আন্দোলন। আচ্ছা, আন্দোলন। শুকতারা কহিল, আমরা সমস্ত তারকারাজি সম্মিলিতভাবে সূর্যের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করিলে সূর্য আর উদিত হইতে পারিবে না। তাহলে সূর্য না উঠলে তো মা সকাল হবে না। সেই কথাই তো বলছি। আচ্ছা মা, বাবা আসে না কেন? আসবে, আগে তুমি গল্পটা শোনো না। তুমি আগে বাবাকে ফোন করো, আমি জিজ্ঞেস করব বাবা কেন এখনো বাড়ি ফিরছে না। কে? রুহি, আমি, গেটটা খোলো। বাবা আসছে। তুমি? আমি তোমাকে এক্ষুনি কল করতাম। তুমি আমাকে ফোন করবে বলেই তো আমি চলে আসলাম। তুমি চলে আসলা যে? কি করবো বলো, এভাবে পালিয়ে থাকার কোনো মানে হয় না। আসো, চলো। কাহিনী কি রে ভাই? এই রাইতের বেলা তোমার ফোন আসলো কেমনে? মোবাইল কোম্পানি কি মুড়ির চরে নেটওয়ার্ক ট্রান্সফরমার বসাইলো নাকি? আমি মুড়ির চরে যাইনি, আজকে সদরই আছে। ও আচ্ছা, তাহলে আপনি আজকে সদরেই আছেন। তো সদরে থাকার জন্য আপনার আজকে একটা বড় সড়ো পার্টি দিলে হইতো না?
ফাইজলামি রাখো তো রুবা, আগামী কয়েকটা দিন আমরা থিয়েটার অফিসেই থাকবো। থিয়েটার অফিসে থাকবা? হ্যাঁ, আমাদের ওই নিঃসঙ্গতার 100 বছর নাটকটা আছে না, ওইটা টানা রিহার্সাল শুরু হবে কালকে থেকে, এই জন্য আমরা এখানেই থাকবো। কিন্তু তোমাদের থিয়েটারের জায়গাটা নিয়ে নাকি গন্ডগোল, কারা নাকি ওইটা দখল নিতে চাইতেছে। চাইলেই কি আর হলো নাকি? শোনো, যেই কারণে তোমার ফোন করছি, তুমি কালকে রূপকথার এই খবরটা পৌঁছে দিবা যে আগামীকাল থেকেই আমাদের টানা রিহার্সাল শুরু হবে। ও যেন কলেজ শেষ করে রিহার্সালে চলে আসে। বাবা, কি রে মা? আমার আবার আজ থেকে থিয়েটারের মহড়া শুরু হইতেছে। ও, যাবি মহড়ায়, অসুবিধা কি? মারে তুমি একটু বুঝাই বলবা। মহড়া শেষ হতে হতে তো রাইত হয়ে যায়, আর রাইত হলে মা কিরকম করে সেটা তো তুমি জানাই। আবার সেদিন বিকাশ দাদারি হুমকি দেবার পর থেকে তো মা আমার দিকে ফিরেও তাকাইতেছে না। তোর মা তো একটু ওই রকমই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু ভাবি রোজ রোজ আমারে শোনা মারে আমার সম্পর্কে যা তা বলে। মা কোনো প্রতিবাদই করে না। ভাবি না হয় অন্য বাড়ির মেয়ে, সে যা ইচ্ছা বলতে পারে, কিন্তু মা কোনো প্রতিবাদ করে না। তখন আমার কেমন লাগে। তোরে আর যাতে কেউ কিছু না বলতে পারে সেটা আমি দেখতেছি। তুই যা মা। তুমি আবার ভাবিরে কিছু বলতে যাও না। ভাবি চাইতেছে পানিটা ঘোলা করতে, আমি কোনো উত্তর দিতেছি না, সেজন্য সে পারতেছে না। তুমি কিছু বললে সে সুযোগ পাবে। তারে আমি আর সে সুযোগটা দিতেছি না মা, তুই নিশ্চিন্ত মনে যা। মারে তুমি একটু বুঝাইয়া বলো। আসি বাবা। আম্মা, আজকা থেকে কিন্তু থিয়েটারের রিহার্সাল আবার শুরু হয়েছে, আপনি জানেন নাকি? কে বলছে? আমি তো কোনো কথা বলতে চাই না আম্মা, আমি কোনো কথা বললে তো খালি দোষ হয়, সেই জন্য কোনো কথা মুখে আসলেও মুখটারে চাইপা রাখি। যখন আর একেবারেই পারি না, তখন দুই একটা কথা মুখ দিয়ে বাইরে হয়ে যায়। আমি বলতেছি থিয়েটার শুরু হয়েছে, এটা কে বলছে? কেউ বলে নাই, আমি শুনছি। কার কাছ থেকে শুনছো? ওই কালকে রাত্রি কেরা জানি রূপকথারে ফোন করে খবর দিছে, তো ফোনের ওই পাশে কেরা কথা কইতেছিল সেটা তো আর আমি দেখি নাই আম্মা, তারে আমি চিনিও না। রূপকথা বললো যে আজকে কলেজ শেষ করে তারপরে সরাসরি থিয়েটারের মহড়ায় যাবে, এই জন্য বুঝলাম যে থিয়েটার বোধহয় আবার শুরু হয়েছে। কার ফোনে ফোন করছিল, তোমার আব্বার না যুগান্তরের? আম্মার যে কথা, এই সমস্ত কথা বলার জন্য কি আর যুগান্তরের ফোনে ফোন করবে? এই কথা তুমি আমারে এখন বলতেছো কেন? কোনো কথাই তো আমি বলতে চাই না আম্মা, বললে তো আপনারা আমার বলবেন যে আমি বেশি কথা বলি, তো যখন আর একেবারেই পারি না তখন দুই চারটা কথা মুখ থেকে বাইরে হয়ে যায়। বলছোই যখন, তখন রূপকথা কলেজে যাওয়ানোর আগে বলতে পারলা না? আগে বললে কি হইতো আম্মা? কিছুই হইতো না। রূপকথা কেমনে কলেজে যাই সেটা আমি দেখতাম। কিছুই হইতো না আম্মা, আপনি রূপকথারে কিছু বলতেন না, ও ঠিকই আপনার সামনে দিয়ে কলেজে বাইরে হয়ে যেত, তখন আপনি চুপ করেই থাকতেন। তুমি মাইয়াটা বেশি বোঝো, সময়ের কথা সময় কইতে পারো না, অসময়ে কথা কই আমার মেজাজটা খারাপ করে দিলা। কান্না আসলে তোর কান্না থামায় রাখতে পারবো না আম্মা, আপনি সবকিছু
দেখেও চুপ থাকতে পারেন, আমি আর পারবো না। এত বড় একটা বিপদ, সারাটা দিন যে আমার কেমনে কাটে, অশান্তি, দুশ্চিন্তা, যদি কোনো খারাপ কিছু হয়ে যায় আপনারা দেখেও কেউ কিছু কইতেছেন না। এরপরে আপনি আমার জিগান, আমি কান দিকেন। এখন আমার কান্নাটাই যদি অন্যায় হয় তাহলে আপনি আমার মাফ করে দিয়েন। চুপ করো তো। মেয়ের ভবিষ্যৎ কি? দেখো, মেয়ে বর্তমান নিয়ে আছে, তাই থাকতে দাও। ভবিষ্যতের কথা পরে ভাবলেও চলবে। বিকাশ যুগান্তরে দোকান থেকে তুইলা নিয়ে গেল আস্তানায়, ওইখানে তারে মাইরা হুমকি দিল রূপকথারে যেন কলেজে বা থিয়েটারে না পাঠানো হয়। তুমি কি করলা? তারপরের দিনই যুগান্তরের সাথে রূপকথারে কলেজে পাঠাইলা, তুমি আজ থিয়েটারে পাঠাইলা। একটা যদি বিপদ হয় তার দায় দায়িত্ব কেডা নিব? আমি নিব। আর কিছু বলার আছে? একটা কোনো অঘটন না ঘটা পর্যন্ত শান্ত হবে না। না, কোনো অঘটন ঘটবে না, এটা আমার বিশ্বাস। তাই আমি যথেষ্ট শান্ত আছি। অঘটন ঘটলে তখন অশান্ত হব। আব্বা, তবুও তারা চলতে থাকে সেই কঠিন ঘন প্রাগৈতিহাসিক জঙ্গলের ভেতর দিয়ে। আর তাদের সাথে তাল মিলিয়ে চলতে হয় 9 মাসের পোয়াতি উলসলা তৈরি। টানা 10 দিন সেই জঙ্গলের ভেতর সূর্যের মুখ দেখা হয় না তাদের। মাটি হয়ে আসে নরম আর স্যাঁতস্যাঁতে, গাছপালা হয়ে আসে আরো নিবিড়, আরো ঘন, পাখির চিৎকার আর বানরের হইচই সরে যায় দূর থেকে দূরে। জগৎ হয়ে আসে আরো বিষাদ মাখা। তবুও তারা চলতে থাকে, প্রায় নিঃশব্দে এগিয়ে চলে তারা নিশাচরের মতো। আর তাদের ফুসফুস ভরে ওঠে রক্তের দম বন্ধ করা গন্ধে। এমন অবস্থায় হয়তো ইবলিসও পথ চলা থামিয়ে দিত, কিন্তু তারা কেউই পথ চলা থামায় না, কারণ তাদের দলনেতা হোসে আর কেদিও গোয়েন্দিয়ার উপর তাদের আস্থা এতটাই অগাধ, এতটাই নিবিড়। এই প্রাগৈতিহাসিক জঙ্গলের ভেতর একদিন উরুসুলার গর্ভে জন্ম নেয় একটি সন্তান। এবার থমকে দাঁড়াতে হয় সকলকে, আর তারপরই উরুসুলার সহ্যের বাঁধ ভাঙে। সে একটা উপলক্ষ পেয়ে যায়। আমি আর যাব না, আমি আর যাব না, আমরা কেউ যাব না, এখানেই থাকবো আমরা। এখানেই জন্মেছে আমাদের একটি সন্তান। কিন্তু মরেনি তো কেউ। মরে মাটির তলায় শুয়ে না থাকা পর্যন্ত কোনো জায়গায় কারো এখতিয়ার জন্মায় না। তোমাদের বাকি সবার থাকার জন্য যদি কাউকে মরতে হয় বেশ, তো তাহলে না হয় আমিই মরবো। এতদিন পর, এত কিছুর পর, এই যদি তোমার কাজ হয়, এই যদি তোমার আমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা হয়, তাহলে এখানে আসো কেন? তাহলে তার এখানে কাজ করার দরকার নাই, বাদ দাও, চলে যাও এখান থেকে। আসলে হয়েছে কি বড় ভাই, ওই মানে আমার মাথাটা মাঝে মধ্যে গরম হয়ে যায়। মাথা গরম হইলে আমার কোনো কিছু ঠিকঠাক থাকে না। আপনারা সুপারটা মারলাম আর সঙ্গে সঙ্গে আমার একটা পানি হয়ে গেল। বিকাশ, তুমি আমার পোষ্য। আমি কি বড় ভাই একবার অস্বীকার করছি সেটা? ডাক্তারের সামনে তুমি আমার গায়ে হাত তুলছো,
আমি তোমারে কিছু বলি নাই। এখন যদি মুখ সামলাইতে না পারো, বিকাশ, এই বিকাশ, তুমি কিন্তু আমার চেয়ে বড় মাস্টার না। বড় ভাই কি কোন, আপনি মস্তান হইবেন কেন? আপনি বস মানুষ, কি করতেছেন আপনি? তোমার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে, কপোতাক্ষ থিয়েটারের জায়গাটা তুমি আমার দখল করে দেবা, বিনিময়ে তোমার শর্ত আমি মেনে নেব। এখন তুমি তোমার কাজ করো, আমার আর কোনো কথা নাই। আপনার কাজ হয়ে যাবে বড় ভাই, চিন্তা করেন না। ওই কপোতাক্ষ থিয়েটার থাকবো না আর বড় ভাই, ওইখানে আপনার মাল্টি স্টোর বিল্ডিং করবো। তাহলে সেই ব্যবস্থা করো। করতেছি বড় ভাই, একটা কথা। আমার আর কোনো কথা নাই। আপনি যেটা ভাবতেছেন সেটা না। বললাম তো আমার আর কোনো কথা নাই। আমার মাফ করে দেন বড় ভাই, ভুল হয়ে গেছে। আসলে হয়েছে কি, ওই মাথা গরম হলে কোনো কিছু ঠিকঠাক থাকে না। বড় ভাই আমার ভুল হয়ে গেছে বড় ভাই, আমার মাফ করে দেন। ঠিক আছে ঠিক আছে, ওঠো, হয়েছে, ওঠো। হ্যালো, হ্যাঁ, কি? ও আচ্ছা, কি হয়েছে বড় ভাই? কপোতাক্ষ থিয়েটারে পান্না নাটকের কাজ শুরু করে দিছে। উর্সোলা, তুমি আমার স্ত্রী, এই অভিযানে সবচেয়ে বেশি সমর্থন দরকার তোমার। আর তুমি যদি সবার আগে... অনেক হয়েছে বুইন্দিয়া, অনেক। তোমার একের পর এক ছেলে মানুষকে প্রশ্রয় দিতে দিতে আমাকে এত এত পরীক্ষা দিতে হয়েছে। আমি আর পারছি না, আমি এখান থেকে আর এক পাও নড়বো না। এই দুধের শিশুকে নিয়ে এই প্রাগৈতিহাসিক জঙ্গলেই আমি থেকে যাব। তুমি তোমার দলবল নিয়ে তোমার অভিযান চালিয়ে যাও, যাও। নতুন সূর্যের ঘাম যদি যায় থেমে যায়, বিষণ্ণ সূর্য আধারে হারায়, শকুনের উল্লাসে আকাশ ঢেকে যায় লজ্জা, স্বপ্নের পাখিরা ডানা ঝাপটায় নীল যন্ত্রণা। ঝড় নামে কালো অমাবস্যায়, স্বপ্নগুলো সব দূরে উড়ে যায়। রূপকথা